নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক প্রেমেন্দ্র মিত্রর লেখা নিশাচর নামক অসাধারণ হাড়হিম করা ভৌতিক গল্পটির দ্বিতীয় পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। ঘাটশিলার স্টেশনে বসিয়া গভীর এক অন্ধকার রাত্রে আমরা বিভূতি অমলা দাম্পত্য জীবনের এই কাহিনীটি শুনিয়াছিলাম। কেমন করিয়া কি অবস্থায় শুনিয়াছিলাম তাহার বিবরণ বড় অদ্ভুত। ছিলাম চক্রধরপুরে। হঠাৎ রমেশের খেয়াল হইল অন্ধকারে মোটরে করিয়া গেলুরিতে গিয়া বিভাসকে চমৎকৃত করিয়া দিতে হইবে। আগের দিন সকালবেলা বিভাসের বাড়ি হইতেই 3 জন মোটরে করিয়া চক্রধরপুর রওনা হইয়াছিলাম। হঠাৎ পরের দিন গভীর রাত্রে তাহার দরজায় গিয়া ডাক দিলে বিস্মিত হইবার কথা। শুধু বিভাসকে চমকাইয়া দিবার জন্য এই রাত্রে এতখানি পথ যাইবার তেমন স্পৃহা আমার ও বীরেনের কাহারও ছিল না। কিন্তু রমেশের উৎসাহ দমাইয়া রাখা কঠিন। শেষ পর্যন্ত তাহার প্রস্তাবে রাজি হইতে হইল। গোল বাঁধিল শুধু সোফারকে লইয়া। স্পষ্ট না বলিলেও ভাবে বোঝা গেল এই অন্ধকার রাত্রে মোটর হাঁকাইয়া যাইতে তাহার বিশেষ আপত্তি আছে। সে সম্বন্ধে সবিশেষ প্রশ্ন করিয়া মনে হইল ভয়টা তাহার পার্থিব কোনো প্রাণী বা দ্রব্য বিশেষের জন্য নয়, তাহার ভয় ভৌতিক। এ পথে রাত্রি মোটর চালানো নাকি মোটেই নিরাপদ নয়। কিন্তু তাহার কোনো আপত্তিই রমেশ টিকিতে দিল না। সন্ধ্যার খানিক বাদেই রওনা হইয়া পড়িলাম। পরিষ্কার সোজা পথ। গাঢ় অন্ধকারের ভিতর দিয়া আমাদের প্রখর হেডলাইট সে পথ ভেদ করিয়া চলিয়াছে। মনে হয় যেন অন্ধকারের ভিতর হইতে আমাদের আলোর পথ প্রতি মুহূর্তে আমরা সৃষ্টি করিয়া চলিয়াছি। যে বেগে মোটর চলিতেছিল তাহাতে পৌঁছিতে অতিরিক্ত দেরি হইবার কথা নয়। রমেশের পাটা সামনের সিটের উপর তুলিয়া দিয়া আরামে মাথা হেলান দিয়া বলিল, কি আরাম বলো দেখি। অন্ধকার রাত্রে মোটর চালাবার মতো মজা আছে, বিশেষত এমনি পথে। বীরেন বলিল, কিন্তু কি ভয়ঙ্কর অন্ধকার বলো দেখি। মনে হয় যেন আমাদের হেডলাইটকে সবলে ঠেলে এগুতে হচ্ছে। রমেশ কি বলিতে যাইতেছিল, কিন্তু বলা হইল না। হঠাৎ সার্চ লাইটটা নিভিয়া গেল, আর সেই মুহূর্তে মনে হইল আমাদের চারিধারে অন্ধকার যেন ওত পাতিয়া বসিয়াছিল। আলো নিভিতে একেবারে সবেগে আসিয়া ঘিরিয়া ধরিল। ধীরেন বলিল, এ কি? সোফার গাড়ি থামাইয়া নামিয়া বলিল, কি জানি, বুঝতে পারছি না। তার কণ্ঠস্বরে সম্মানের চেয়ে ভয় ও বিরক্তির পরিচয় বেশি পাইলাম। দুধারে ঘন জঙ্গল, তাহার মাঝে সেই নির্জন পথে অন্ধকারে শুধু দেশলাইয়ের আলোক সম্বল করিয়া অনেকক্ষণ সোফার হেডলাইট জ্বালিবার বৃথা চেষ্টা করিয়া অবশেষে বলিল, না, এ জ্বলবে না। তাহলে উপায়? সোফার বলিল, গাড়ির অন্য আলো জ্বলবে মনে হচ্ছে, কিন্তু তাতে পথ ভালো দেখা যাবে না। রমেশ বলিল, তাই জেলেই চলো, এখান থেকে আর ফেরা যায় না। তাহাই হইল। মোটরের সামান্য আলোয় যে দুর্ভেদ্য অন্ধকার যতটুকু দূর করা যায় তাহাই করিয়া আবার অগ্রসর হইতে শুরু করিলাম। আলোর জোর নাই, সুতরাং গাড়ির বেগ একটু কমাইয়া চলিতে হইল। বীরেন বলিল, পথ চিনে ঠিক যেতে পারবে তো? প্রশ্নটা সকলের মনেই উঠিয়াছিল। সোফার বলিল, তা কেমন করে বলি বাবু, একবার মাত্র তো এই পথে এসেছি, তাও দিনের বেলায়। তাহার গলায় বিরক্তির স্বর এবার স্পষ্ট, কিন্তু তখন তাহা লক্ষ্য করিবার সময় নাই। ভীতভাবে বলিলাম, কিন্তু পথ ভুল হলে এই অচেনা জায়গায় কি উপায় হবে বলো তো? সোফার কথা বলিল না। মনে মনে রমেশের উপর রাগ হইতেছিল। গোয়ারতুমি করিয়া অন্ধকার রাত্রে অজানা বিপদ সংকুল পথে এমন করিয়া তাহার জেদেই বাহির হইতে হইয়াছে। বীরেন বলিল, ধরো যদি ইঞ্জিনটা কোনো রকমে খারাপ হয়ে যায়,
এবং এই সম্ভাবনা ভালো করিয়া হৃদয়ঙ্গম করিবার আগেই আবার বলিল, এসব বনে বাঘ আছে জানো তো? রমেশ আশ্বাস দিবার জন্য হাসিয়া বলিল, মোটর খারাপ হবে এমন আজগুবি কথা ভাবছই বা কেন? কিন্তু তাহার কণ্ঠস্বরে মনে হইল তাহার নিজের কথায় নিজেরই আস্থার একান্ত অভাব। তাহার পর খানিক সবাই নীরবে চলিলাম। চারিদিকে নিস্তব্ধতা ও অন্ধকার। আমাদের ছোট মোটরের ক্ষীণ আলোয় আমরা ক্ষীণভাবে ভেদ করিয়া চলিয়াছি। পাশের গাঢ় কৃষ্ণবর্ণ জঙ্গলের আবছা মূর্তি যেন এই উপদ্রব প্রতিপদে ভ্রুকুটি করিতেছে মনে হইতেছিল। মোটরের সামান্য একটি বেয়ারা শব্দে বুক কাঁপিয়া উঠিতেছিল, এই বুঝি বন্ধ হইয়া যায়। কিন্তু মোটর বন্ধ হওয়ার সমান বিপদই শেষ পর্যন্ত হইল। কত মাইল কতক্ষণ ধরিয়া তখন আসিয়াছি বলিতে পারি না। হঠাৎ এক জায়গায় মোটর পার হবার কথা বলে মনে হচ্ছে। রমেশ বলিল, পার হয়ে আসেনি, দেখছো ঠিক? দেখছি বই কি, ইহার পর আর কি করা যাইবে? কিছুই ঠিক করিতে পারিলাম না। এখান হইতে আগানো বা পিছানো সমান বিপদ। এই অন্ধকার রাত্রে গহন জঙ্গলের মাঝে এদিক ওদিক ঘুরিয়া মাঝপথে পেট্রোল ফুরাইয়া যায়, তাহা হইলেই সর্বনাশ। কি করা উচিত ভাবিতেছি। এমন সময়ে বীরেন বলিল, রোসো রোসো, একটা আলো দেখা যাচ্ছে না? দেখো তো। সত্যি আলোই তো বটে। অদূরে কে একজন লণ্ঠন হাতে করিয়া আমাদের দিকেই আসিতেছে মনে হইল। কাছে আসিতে দেখিলাম লোকটি আর যাহাই হোক, প্রিয়দর্শন নয়। অন্ধকার রাতে তাহাকে হঠাৎ পথে দেখিলে আতকাইয়া উঠিবার কথা। শীর্ণ দেহ, শীর্ণ ঝাগড়া চুল, সেই শীর্ণ মুখের ফনার মতো উঁচাইয়া আছে। হাড় বাহির করা মুখে সবচেয়ে অদ্ভুত তাহার কোটর নিবিষ্ট চোখ দুটি। হঠাৎ মনে হয় বুঝি উন্মাদ, কিন্তু তখনও তো বিচারের সময় ছিল না। জিজ্ঞাসা করিলাম, এই রাস্তায় কি গেলুড়ি যাওয়া যায় জানো? লোকটার ধরন ধারণা অদ্ভুত। খানিক সে আমাদের কথায় কোনো উত্তরই দিল না, হয়তো সে শুনিতে পায় নাই ভাবিয়া। আবার জিজ্ঞাসা করিতে যাইতেছি, এমন সময় অত্যন্ত গম্ভীরভাবে বলিল, এই পথই বটে। লোকটির কথার ধরন দেখিয়া কিন্তু কেমন সন্দেহ হইল। বলিলাম, ঠিক জানো তো? এতক্ষণে সে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের পর্যবেক্ষণ করিতেছিল। আমার কথায় হঠাৎ ক্রুদ্ধ হইয়া বলিল, এইখানে 20 বছর ধরে আছি আর গেলুড়ির পথ জানি না? যাক, হয়তো তাহার কথা সত্য। সোফার আবার গাড়ি ছাড়িয়া দিল। বলিলাম, যা হবার হয়ে গেছে, এখন চলো, সামনে যতদূর পথ মেলে। বহুক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক হবে। এইভাবে চলিবার পর এক জায়গায় আসিয়া কিন্তু ঠেকিয়া গেলাম। সামনে পথ দ্বিধা বিভক্ত হইয়া চলিয়া গিয়াছে। সোফার বলিল, কোনটায় যাব বুঝতে পারছি না। এবার সমস্যা সত্যই দারুণ। দুইটা পথই যে ঠিক নয় এটুকু বুঝিবার জন্য বেশি বুদ্ধির দরকার নাই। কিন্তু কোন পথে যাওয়া যায়? গাড়ি থামাইয়া আমরা সেই তর্ক করিতেছি। এমন সময় বীরেন বলিল, না, বিধাতা আমাদের সহায়, ওই আরেকটা আলো দেখা যাচ্ছে। এবারেও একটা লোক আলো লইয়া আসিতেছিল বটে। বলিলাম, এই জঙ্গলের মাঝে মানুষ থাকতে পারে ভাবিনি। এবারের লোকটি কাছে আসিতে সোফারি তাকে পথ জিজ্ঞাসা করিল। লোকটি বিড়বিড় করিয়া কি বলিল শুনিতে পাইলাম না, কিন্তু সোফারকে তাড়াতাড়ি গাড়ি চালাইয়া দিতে দেখিয়া বুঝিলাম সে এবার রাস্তা বুঝিয়াছে। হঠাৎ বীরেন বলিল, দাঁড়াও, গাড়ি একটু থামাও তো। তাহার উত্তেজিত ভাব দেখিয়া সভয়ে বলিলাম, কেন? বীরেন কম্পিত গলায় বলিল, লোকটাকে লক্ষ্য করেছো তোমরা? এবং আমাদের উত্তরের অপেক্ষা না করিয়াই বলিল, প্রথম যে লোকটা আমাদের পথ বলে দেয়, একেবারে হুবহু সেই লোক। ঠিক অমনি একটা সন্দেহ আমারও হইতেছিল, কিন্তু ভয় ধরা পড়িবার লজ্জায় বলিতে পারি নাই। বীরেনের কথায় সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল। যথাসাধ্য সাহস সংগ্রহ করিবার চেষ্টা করিয়া বলিলাম, কিন্তু তাকে প্রায় 20 মাইল দূরে ফেলে এসেছি। সেই তো আশ্চর্য ব্যাপার। এই জনমানবহীন জঙ্গলের পথে
দুবার মানুষের দেখা পাওয়াই অদ্ভুত ব্যাপার, তার ওপর 20 মাইল পার হয়ে সেই একই লোক। সোফার হঠাৎ গিয়ার বদলাইয়া দ্বিগুণ বেগে গাড়ি ছাড়িয়া দিল। বলিলাম, ও কি করছো? সে তিক্ত কণ্ঠে বলিল, কি করব বাবু, আমার প্রাণের ভয় নেই। বলিলাম, তুমিও দেখেছো নাকি? সোফার পিছনে না ফিরিয়াই ভীতর স্বরে বলিল, দেখেই না অত তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিলাম। পর মুহূর্তে আমরা সকলে একসঙ্গে হৈ হৈ করিয়া চিৎকার করিয়া উঠিলাম। সোফার প্রাণপণে ব্রেক কষিয়া গাড়ি রুখিতে গেল, গাড়ি থামিল না। স্টিয়ারিং হুইল একেবারে পাক খাইয়া পাশে গড়ানে খাদ গিয়া হড়হড় করিয়া নামিয়া চলিল। সামনের দিকে চাহিয়া সেই ভয়ঙ্কর মুহূর্ত দেখিতে পাইলাম, গভীর জলে তাহার আলোয় সামান্য চিকচিক করিতেছে। বুঝিলাম তাহার তলেই আমাদের সমাধি হইতে চলিয়াছে। ভয়ে চোখ বুঝিলাম, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পাইলাম। সামনে বুঝি উঁচু একটা তারের জাল ছিল, তাহাতে গাড়ি আটকাইয়া গেল। এরকম অবস্থায় গাড়ি উল্টাইয়া যাইবার কথা, কিন্তু ভাগ্যক্রমে তাহা যায় নাই। চোখ খুলিয়া দেখিলাম, প্রবল ঝাঁকুনি খাইয়াও অক্ষত শরীরে সবাই রক্ষা পাইয়াছি। প্রথম কথা কহিল বীরেন, আতঙ্কের স্বরে বলিল, লোকটার একেবারে কি বুকের ওপর দিয়ে গাড়ি গেছে সোফার? সোফারের পায়ে আঘাত লাগিয়াছিল। খোঁড়াইতে খোঁড়াইতে বাহির হইয়া বলিল, কি জানি বাবু, ব্রেক কষতে কষতেই গাড়ি ঘুরে গেছে। রোখবার সময় পায়নি। তাড়াতাড়ি বাহির হইয়া বলিলাম, এখনই দেখতে হবে, চলো। সবাই মিলিয়া ওপরে উঠিয়া আসিলাম, কিন্তু আশ্চর্য, তন্ন তন্ন করিয়া চারিদিকে খুঁজিয়া কাহাকেও দেখিতে পাইলাম না। সামান্য কিন্তু নয়, এক জোয়ান মানুষ। সবাই মিলিয়া স্পষ্ট তাহাকে গাড়ির ধাক্কা খাইয়া পড়িয়া যাইতে দেখিয়াছি। তাহার দেহ এই 1 মিনিটের ভেতর কোথাও উধাও হইয়া যাইতে পারে। যেদিকে খাত সেদিকেও পড়ে নাই, পড়িয়াছে একেবারে সম্পূর্ণ অন্য দিকে। সেখান হইতে মৃত বা জীবন্ত কাহারও 1 মিনিটে অন্তর্ধান হওয়া একেবারেই সম্ভব নয়। বীরেন বলিল, তাহলে কি? তাহার কথা শেষ করিতে হইল না। একই আতঙ্কে সবারই বুক কাঁপিতেছে। বলিলাম, ও মোটর আজ আর ওঠানো যাবে না, চলো সবাই মিলে এগিয়ে যাই। রমেশ বলিল, কিন্তু কোথায়? বলিলাম, ওই দূরে কটা লাল আলো দেখা যাচ্ছে, বোধ হচ্ছে যেন স্টেশন একটা হবে। বীরেন বলিল, কিন্তু আবার আলো? সেদিন অনেক হয়রানির পর অবশেষে আমরা পৌঁছাইয়াছিলাম। পথ ভুলে যে কতখানি হয়রানি হইয়াছে স্টেশনের নাম দেখিয়াই বোঝা গেল। গেলুড়ি আসিতে একেবারে ঘাটশিলায় আসিয়াছি। গভীর রাত্রি স্টেশনে তখন এক টেলিগ্রাফ মাস্টারই জাগিয়াছিলেন। লোকটি অত্যন্ত ভদ্র। আমাদের সাদর অভ্যর্থনা করিয়া আশ্রয় দিয়া বলিলেন, আজকের রাতটা এখানে থাকুন, কাল আপনাদের মোটর তোলবার ব্যবস্থা করে দেব। ঘুমাইবার ব্যবস্থা এক প্রকার তিনি করিয়া দিয়াছিলেন, কিন্তু তখন আর ঘুমাইবার প্রবৃত্তি নাই। তাহাকে সমস্ত দুর্ঘটনার কাহিনী বলিলাম। ভদ্রলোক গম্ভীর হইয়া বলিলেন, আপনারা জানেন না তাই, নইলে এই অঞ্চলের সাহেব সুবরাও রাত্রে ও পথে মোটর নিয়ে বেরোয় না। আপনারা তবু প্রাণে বেঁচেছেন। 5-6টা মোটর লোকজন সমেত এই রাত্রে আশ্চর্যভাবে চুরমার হয়ে গেছে। সভয়ে বলিলাম, কিন্তু কি ব্যাপার মশাই? শুনি মোটরের উপরই তার যত আক্রোশ। সারা রাত নাকি অমনি লণ্ঠন নিয়ে এই পথে ঘুরে বেড়ায়। ভীত কণ্ঠে জিজ্ঞাসা করিলাম, কে? সিগন্যালার মশাই ধীরে ধীরে বলিলেন, 10 বছর আগে এখানকার একটি লোক রাত্রে তার স্ত্রীকে খুঁজতে বেরিয়েছিলেন, আর বাড়ি ফেরেনি। তারপর একটু থামিয়া বলিলেন, ওই পথে সে মোটর চাপা পড়ে মারা যায়। এখানেই শেষ হলো গল্পটির দ্বিতীয় পর্ব। গল্পটির দ্বিতীয় পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক হাড়হিম করা ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।